হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবরার। আমরা আমাদের কনগ্রুয়েন্সের লাস্ট ভিডিওতে আমরা ফার্মেট থিওরাম নিয়ে ডিসকাস করছি। তো আসলে ফার্মেট থিওরামের আগে আসলে আমাদের অয়লার্স থিওরামটা পড়ানো দরকার ছিল, কারণ ফার্মেট থিওরাম হচ্ছে যে অয়লারের স্পেশাল কেস। স্পেশাল কেসটা আমরা দেখব। তো অয়লার্স থিওরাম নিয়ে আমি একটু পরে পড়াই ফেলছি। তো আজকে আমরা অয়লার থিওরাম নিয়ে ডিসকাস করি। তো অয়লার থিওরামসটা হচ্ছে যে আমি যদি বলি, সাপোজ এ ইফ n is a positive integer, n যদি একটা পজিটিভ ইন্টিজার হয়, any positive integer, any positive integer, এবং and a আর n এর জিসিডি যদি 1 হয়, a এবং n এর পরস্পর জিসিডি যদি 1 হয়, তাহলে তাহলে কি হবে? a to the power phi n, মানে অয়লার phi ফাংশন, a to the power phi n congruent to 1 mod n। এটাই হচ্ছে যে অয়লার্স থিওরাম কনগ্রুয়েন্সের। তো এই থিওরামটা আমরা প্রুভ করার চেষ্টা করব। আমি আশা করি ভাল লাগবে। আর অয়লার ফাই ফাংশন কি এটা আমরা জানি, যা ওই সংখ্যার চেয়ে ছোট কো প্রাইমের সংখ্যা। তাহলে ব্যাপারটা আমি আবার একটু বলি। যদি অয়লার ফাই ফাংশন হচ্ছে যে n যদি আমাদের 10 হয়, একটা নাম্বার যদি n equal to 10, তাহলে 10 হচ্ছে যে n equal to যদি 10 হয়, সরি, n equal to যদি 10 হয়, তাহলে আমার n এর 10 এর চেয়ে ছোট কো প্রাইমের সংখ্যা কোন সংখ্যাগুলো তা 10 এর সাথে কো প্রাইম হবে বা জিসিডি 1 হবে। তাহলে আমরা সাধারণত যদি এটার 10 এর যদি রেসিডিউ সিস্টেমগুলো নিই, রেসিডিউ সিস্টেম কত হচ্ছে 1 2 3 4 9 পর্যন্ত। তাহলে এখানে আমরা দেখি যে 1 আর 10 এর গসাগু 1 হবে, 3 এর গসাগু 1 হবে, 7 এর গসাগু 1 হবে, 9 এর গসাগু 1 হবে। তাহলে অ্যাকচুয়ালি phi of 10 equals to আমার 4 টা নাম্বার হবে। এটা হচ্ছে অয়লার phi ফাংশন। তো এটা আমরা প্রুভ করার চেষ্টা করব। এটা প্রুভ করার আগে তাহলে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে আমরা একটা ভিডিওতে কমপ্লিট রেসিডিউ সিস্টেম নিয়ে পড়ছি। তো কমপ্লিট রেসিডিউ সিস্টেম হচ্ছে যে CRS। এটা বইতে সুন্দর করে ডেফিনিশন দেওয়া আছে। আমি জাস্ট, তাহলে আমরা যদি 5 বা 6 ধরি, তাহলে 6 এর কমপ্লিট রেসিডিউ সিস্টেম হচ্ছে যে 0 1 2 3 4 5 5 পর্যন্ত এক্স্যাক্টলি। তাহলে m এর যদি কমপ্লিট রেসিডিউ সিস্টেম হয়, তাহলে m এর কমপ্লিট রেসিডিউ সিস্টেম 0 1 2 3 ডট 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 m মাইনাস 1 পর্যন্ত। এখন আরেকটা হচ্ছে যে RRS, রিডিউসড রেসিডিউ সিস্টেম। এই ব্যাপারটা কি সেটা আমরা চেষ্টা করব। এখন আমরা যদি বলি যে 10 এর কমপ্লিট CRS, 10 এর মানে কমপ্লিট রেসিডিউ সিস্টেম, তাহলে 0 থেকে 9 পর্যন্ত এগুলো হচ্ছে যে 10 এর কমপ্লিট। কিন্তু 10 এর যদি RRS বলি, RRS মাইন্স হচ্ছে যে রিডিউস রিডিউস রেসিডিউ সিস্টেম। তো রিডিউস রেসিডিউ সিস্টেম হচ্ছে যে কমপ্লিট রেসিডিউ সিস্টেম থেকে যে নাম্বারগুলো কো প্রাইম হবে। তাহলে আমরা যদি 10 এর কমপ্লিট রেসিডিউ সিস্টেম ধরি, সাপোজ আমি 10 লিখলাম, নাম্বার 10, 10 এর কমপ্লিট রেসিডিউ সিস্টেম হচ্ছে যে তাহলে 0 1 2 3 4 5 6 7 8 9। এটা হচ্ছে যে CRS। 10 এর CRS হচ্ছে যে কত? 0 থেকে 9 পর্যন্ত। আর তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে কারা 10 এর কো-প্রাইম হবে? 1 3 7 9, তাহলে 1 3 7 9। তাহলে এই সেটটা হচ্ছে যে রিডিউসড রেসিডিউ সিস্টেম, RRS। আর এই সেটটা হচ্ছে যে CRS, কমপ্লিট রেসিডিউ সিস্টেম। এই জিনিসটা আমাদের প্রুফের জন্য লাগবে, সেজন্য আমরা একটু আগে ডিসকাস করে ফেললাম। আমাদের আরেকটা ব্যাপার জানতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা একটা রিডিউসড রেসিডিউ সিস্টেম অথবা কমপ্লিট রেসিডিউ সিস্টেম ধরি, যেকোনো একটা ধরি। সাপোজ আমি 5 এর কমপ্লিট রেসিডিউ সিস্টেম। তো মৌলিক সংখ্যা হলে কমপ্লিট রেসিডিউ সিস্টেম আর রিডিউসড রেসিডিউ সিস্টেম কিন্তু সেম, কারণ সবগুলা সংখ্যাই তখন 4 প্রাইম হবে, 0 উইথআউট 0 ছাড়া আরকি। এরপরে আমরা যদি 5 এর ইয়াগুলা ধরি, রিডিউস বা কমপ্লিট রেসিডিউ সিস্টেম ধরি 0 1 2 3 4। এখন এমন একটা সংখ্যা দ্বারা আমরা যদি একটা সংখ্যা নাম্বার a দ্বারা গুণ করি, সাপোজ m ইকুয়াল টু 5 ধরলাম, 5 এর রিডিউস সিস্টেম হচ্ছে 0 1 2 3 4। এখন এটাকে যদি আমরা একটা নাম্বার দ্বারা মাল্টিপ্লাই করি, সাপোজ মনে করো আমি 5 এর সাথে ইয়া হইতে হবে, গসাগু 1 হইতে হবে। তাহলে একটা নাম্বার আমি a ইকুয়াল টু নিলাম, a ইকুয়াল টু সাপোজ 6। অবশ্যই a আর m এর গসাগু কিন্তু এখানে 1 হইতে হবে। এরকম একটা নাম্বার দ্বারা যদি আমরা 6 দ্বারা মাল্টিপ্লাই করি, দ্যাট মিনস am, এটা যদি m এর সেট হয়, এই সেটটা হচ্ছে m এর সেট, তাহলে am এর
কে আমরা কিভাবে লিখতে পারি? আমরা যদি 6 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে 6 0 0 তারপর 6 তারপর 6 দুগুণে 12 18 24 এখন এটাও একটা কমপ্লিট রেসিডিউ সিস্টেম মানে একটা নাম্বার দ্বারা যদি আমরা মাল্টিপ্লাই করি এটাও হচ্ছে যে 5 এর কমপ্লিট রেসিডিউ সিস্টেম হবে মানে একটা সেট যদি m হয় m যদি কমপ্লিট রেসিডিউ সিস্টেম হয় তাহলে একটা সংখ্যা দ্বারা যদি আমরা গুণ করি তবে সংখ্যাটা যদি গসাগু যদি 1 হয় গসাগু যদি 1 হয় তাহলে ওই সংখ্যা দ্বারা গুণ করলে এইটাও কমপ্লিট রেসিডিউ সিস্টেম হবে তো এখন আমরা চাইলে এটা বেরও করতে পারি যেমন আমি যদি 0 কে 5 দ্বারা ভাগ করি তাহলে আমার 0 আসতেছে তারপর 6 কে 5 দ্বারা ভাগ করলে 5 একে 5 দ্যাট মিনস ওই যে ভাগশেষ 1 আসতেছে তারপর আমি 12 কে যদি ভাগ করি 5 দ্বারা ভাগ করি তাও 5 দুগুণে 10 আলটিমেটলি কিন্তু আমার 2 আসতেছে তারপর তো 18 কে ভাগ করলে 18 কে যদি আমি ভাগ করি 18 ডিভাইডেড বাই 5 তাও 3 5 15 তাহলে ভাগশেষ আসতেছে 3 তাহলে আলটিমেটলি দেখো আমার 0 1 2 3 4 ই থাকতেছে তাহলে একটা সংখ্যাকে যদি আমি এ দ্বারা মাল্টিপ্লাই করার পরও সেটাও কিন্তু আমার রেসিডিউ সিস্টেম হবে কমপ্লিট রেসিডিউ সিস্টেম হবে তাহলে এই জিনিসটা এই কনসেপ্ট দুইটা কনসেপ্ট আমাদের মাথায় রাখতে হবে তো এখন আমরা প্রুফে আসি তো প্রুফটা হচ্ছে যে আমরা ধরে নিলাম সাপোজ আমরা এস একটা সেট ধরে নিলাম সেখানের মধ্যে আমার এলিমেন্ট আছে x1 x2 ডট 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 এক্স কে এটা রিডিউসড রেসিডিউ সিস্টেম আর এস লিখলাম রিডিউসড রেসিডিউ সিস্টেম এখন এটা যদি একটা রেডিউস রেসিডিউ সিস্টেম হয় এখন কে এটা অ্যাকচুয়ালি কে বলতে আমরা বুঝে যে কত সংখ্যক রিডিউস রেসিডিউ সিস্টেম বানিয়েছে তাহলে এরা সবাই হচ্ছে যে রিডিউস রেসিডিউ সিস্টেম অফ মডুলো মড এন তার মানে রিডিউস রেসিডিউ সিস্টেম মানে এখানে x1 x2 xk মানে এভরি xk xi দিতে পারি এভরি xi এটা অবশ্যই n এর সাথে গসাগু কি হবে গসাগু 1 হবে তার মানে এটাই হচ্ছে যে অয়লার 5 ফাংশনের আমরা এই সবগুলোকে টোটাল নাম্বারটা কি হবে অয়লার 5 কে এর সমান হবে তাহলে আমি এখানে 5 n এর সমান হবে সুতরাং আমি এখানে লিখতে পারি কে ইকুয়াল টু আসলে এক্স্যাক্টলি আমার কত সংখ্যক হবে কে বলতে আমরা কতটা সংখ্যা বুঝাবো 5 n পরিমাণ বুঝবো তা বুঝি আমরা যদি 5 ধরি তাহলে আমাদের 0 1 2 3 4 চারটা আসবে তখন কে এর মান আমার 4 হচ্ছে এই ব্যাপারটা বুঝলাম এখন আমরা যদি এটাকে এমন একটা সংখ্যা a নিলাম সাপোজ একটা সংখ্যা আমি a নিলাম a এমন একটা সংখ্যা এমন ভাবে নিতে হবে যেন a আর gcd 1 হয় তো 1 হলে তাহলে as দ্যাট মিন্স a x1 a x2 ডট 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 a xk এটাও একটা রেসিডিউ সিস্টেম হবে একই রেসিডিউ সিস্টেম মানে সেম এই দুইটা পরস্পর আসলে কনগ্রুয়েন্টই হবে মানে এটা থেকে এটা দ্বারা মাল্টিপ্লাই করলে মোড এন এর পরস্পর কনগ্রুয়েন্ট হবে তো আমি চাইলে এই জিনিসটাকে একটু আলাদা ছোট করে লিখতে পারি মানে দুইটা সেট তাহলে দুইটা সেটের মধ্যে একটা সেট পাইলাম আমি s s হচ্ছে যে x1 x2 ডট 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 xk কে সংখ্যক কেন নিলাম কারণ কে হচ্ছে যে 5 n পরিমাণ সংখ্যক আর কি মানে অয়লার 5 ফাংশনের যত সংখ্যক আছে সেই পরিমাণ হবে টোটাল কোপ্রাইম কতগুলো নাম্বার n এর কোপ্রাইম হবে তার সংখ্যা তাহলে as ও যদি আমরা a দ্বারা গুণ করি তাহলে as a x এটা অন্য কালার ইউজ করি আমি a x1 a x2 ডট 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 a xk হ্যাঁ তাহলে এটাও আমার সেম রেসিডিউ সিস্টেম হবে তো এটা এখানে অবশ্য কন্ডিশন থাকতে হবে এ আর এন এর গসাগু আমার 1 হইতে হবে এই ব্যাপারটা কারণ এই দুইটা সংখ্যা পরস্পর কনগ্রুয়েন্ট হবে আমরা একটা এক্সাম্পল নিলেও ব্যাপারটা দেখতে পারি সাপোজ মনে করো আমি 10 এর জন্য আমার মড 10 তো মড 10 এ তাহলে আমার s ইকুয়াল টু হবে কত s ইকুয়াল টু হচ্ছে যে আমার রেসিডিউ সিস্টেম তাহলে 1 রিডিউস রেসিডিউ সিস্টেম 1 3 7 9 এখন আমরা এমন একটা নাম্বার নিই যেটা a আর 10 এর মানে এমন একটা নাম্বার a ইকুয়াল টু নিই যেখানে 10 এর গসাগু 1 হবে তো a ইকুয়াল টু সাপোজ আমি 3 নিতে পারি সাপোজ 3 নিলাম তাহলে আমি যদি 3s দিই তাহলে 3s 3 মিন্স হচ্ছে আমার এক্স্যাক্টলি হচ্ছে a এমন একটা নাম্বার তবে a আর 10 এর গসাগু 1 হইতে হবে তো এখন আমরা যদি 3 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে 3 থেকে 9 3 সাতা 21 3 নং 27 এখন আমরা
এই দুইটা সেট আসলে পরস্পরের কিন্তু কনগ্রুয়েন্ট, তবে অর্ডার চেঞ্জ হইতে পারে। মানে যেমন আমি দেখা যায় যে কি এটাকে যদি 1 কে যদি আমরা 10 দ্বারা এই সাপোজ আমি 3 কে যদি 10 ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই 10, তাহলে 0 বার যাচ্ছে, 0 আল্টিমেটলি 3 থাকছে। তার মানে এই 3 এর কনগ্রুয়েন্ট। তাহলে আমি এখান থেকে লিখতে পারি 3 কনগ্রুয়েন্ট 3 মড 10। ওকে, এরপরে এই দুইটা পরস্পরের কনগ্রুয়েন্ট 3 আবার যদি সাপোজ মনে করো আমি 9 নিলাম, 9 কে যদি আমি কনগ্রুয়েন্ট করি 10 দ্বারা, তাহলে আমার 0 0 9 থাকতেছে। তাও ঠিক আছে, 9 এর কনগ্রুয়েন্ট ফর মড 10। এরপরে তাহলে এটাও ঠিক আছে আমার, যে 9 এর সাথে 9 কনগ্রুয়েন্ট হচ্ছে। এরপরে আমি যদি 21 এর বের করতে যাই, সাপোজ আমি 21 এর বের করলাম, তো 21 এর ক্ষেত্রে আমি যদি মড 10 দ্বারা ভাগ করি, তাহলে 10 দ্বারা ভাগ করলে আমার কি হচ্ছে, 0 2 বার যাচ্ছে, 21, তাহলে 20, অবশিষ্ট থাকতেছে 1। তাহলে আমার এখানে দেখলাম যে 1 এর কনগ্রুয়েন্ট হচ্ছে 21। আবার আমি যদি সাপোজ এবার 27 টা নিই, তাহলে দেখা যাবে যে 7 এর কনগ্রুয়েন্ট হবে 27। তাহলে এই দুইটা জিনিসকে আমি একসাথে, এখানে ব্যাপারটা হচ্ছে আসলে এই দুইটা সেট সেইমই, তবে তাদের প্যাটার্নটা অর্ডারটা চেঞ্জ হতে পারে। একটা হয়তো আগে যাবে, একটা হয়তো পরে যাবে। দেখা যায় যে আমরা এই কর্নারে 3 এর সাথে 3 হলো, 9 এর সাথে 9 হলো, কিন্তু 1 হলো 21 এর কনগ্রুয়েন্ট, 7 হলো 27 এর কনগ্রুয়েন্ট। তাহলে আমরা এই দুইটাকে যদি কনগ্রুয়েন্ট ফর্মে লিখতে যাই, তাহলে কিভাবে লিখতে পারি? তাহলে আমি 21 কে দিলাম কোথায়, হয় আর এখানে, তাহলে 21 এর জন্য পাইলাম 21 কনগ্রুয়েন্ট 1 মড 10। আবার 27 এর জন্য যদি লিখতে যাই, 27 7 মড 10। তো আসলে এখান থেকে আমরা 4টা জাস্ট অর্ডারটা চেঞ্জ। এখন আমরা যদি এগুলোর গুণফল বের করতে যাই, সবগুলার গুণ করে দিই, তাহলে গুণ করে দিলে তাহলে 3 ইনটু 9, এই পাশেরটা গুণ এই পাশেরটা হবে। সবগুলোর কনগ্রুয়েন্টটা আমরা গুণ করে দিতে পারি বা মাল্টিপ্লাই করে দিলে আসলে সেম জিনিস। এই দুইটা পরস্পর সেম কনগ্রুয়েন্ট। তো এটাকে মাল্টিপ্লাই আমরা, এই যে দুইটা কনগ্রুয়েন্ট আমরা সবসময় কি করতে পারি? মাল্টিপ্লাই করতে পারি। মড আমরা আর ইয়ার মধ্যে পড়ছি, সি কনগ্রুয়েন্ট ডি হলে মড এম যদি হয়, তাহলে আমি এখানে লিখতে পারি এসি কনগ্রুয়েন্ট টু বিডি মড এম। এখন আমাদের যে দুইটা সেট করছি, তো প্রমাণ পাই শেষ, খুব ইজিলি প্রুভ করে ফেলতে পারবো। তাহলে এই জিনিসগুলো ডিসকাসের পরে তাহলে আমরা দুইটা সেট ধরলাম। একটা সেট হচ্ছে যে, এই যে মূলত হচ্ছে যে কে হচ্ছে রেডিউস রেসিডিউ সিস্টেম, তারপর এটাকে এ দ্বারা মাল্টিপ্লাই করলাম। তো অবশ্যই এখানে এ এন কি হইতে হবে, এ এন জিসিডি অফ এ এন 1 হইতে হবে। এখন জাস্ট তাহলে এই দুইটা আসলে হয় x1 এটার কনগ্রুয়েন্ট হইতে পারে, অথবা x1 এটার কনগ্রুয়েন্ট হইতে পারে। কার সাথে কি কনগ্রুয়েন্ট হবে জানি না, তবে তাদের অর্ডার চেঞ্জ থাকতে পারে। সেজন্য আমরা তাদের কি নিয়ে ফেলবো, মাল্টিপ্লিকেশন নিয়ে ফেলবো, বা আমরা আলাদা আলাদা করে লিখতে পারি। যে কোনো একটা কোনটা হবে সেটা আমরা জানি না, ফিক্সড জানতেছি না। x1 হবে, যেমন আগেরটাতে আমরা দেখছি 3 এর সাথে 7 হয়, তো এখানে x2 এর ভ্যালুটা কত, x2 এর ভ্যালুটা কত সেটা তো বুঝতে পারতেছি না, আবার এই x2 এর ভ্যালু কত সেটাও জানতেছি না। যার জন্য কি করতে হবে, আমরা সবগুলো যদি মাল্টিপ্লিকেশন নিয়ে ফেলি তাহলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। তাহলে আমি জিনিসটাকে এইভাবে লিখতে পারি যে ax1 ইন্টু ax2 ইন্টু ডট 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 axk, এটা কনগ্রুয়েন্ট হবে হয় x1 এর সাথে হবে, না হয় x2 এর সাথে হবে, না হয় মানে হয় axn এর সাথে x1 ও হইতে পারে, আবার x2 ও হইতে পারে, ax2 এর সাথে axk ও হইতে পারে, মানে যে কোনোটা হইতে পারে, অর্ডারটা চেঞ্জ হবে। সেজন্য আমরা মাল্টিপ্লিকেশন নিচ্ছি, যাতে অর্ডারের প্রবলেমটা তখন আর কাউন্টে আসবে না। xk mod n। এখন আমরা ইয়া করতে পারি উভয় পক্ষ থেকে, এই জায়গাটা আমরা কি লিখতে পারি, কে সংখ্যক, এখানে টোটাল এ আছে, কতটা এ আছে, এ কে সংখ্যক এ আছে, তাহলে এটাকে আমি লিখতে পারি এ কে, আর x1 x2 xk উভয় পক্ষ থেকে ভাগ করে দিলাম। এখন এই ভাগ করতে পারবো, আমরা তখনই ভাগ করতে পারবো যদি এখানে এভরি xi কিন্তু আমার n এর সাথে গসাগু কত 1, কারণ হচ্ছে যে xi গুলোতে কোপ্রাইম, n এর কোপ্রাইম গুলোতে xi ছিল। আমরা s টাকে ধরছি, s এর যে সেটটা ধরছি সেটা ছিল কি, সেটা ছিল আমার n এর কোপ্রাইমের সংখ্যা। তো n এর যেহেতু কোপ্রাইমের সংখ্যা ছিল, তার মানে এভরি xi এন্ড n এর জিসিডি কত হচ্ছে, n এর জিসিডি 1 হবে। তো খুবই সিম্পল জিনিস। তো যার জন্য আমরা ভাগের কন্ডিশন আর কি তখনই ভাগ করতে পারবো যখন গসাগু 1 হয়, আদারওয়াইজ আমরা ভাগ করতে পারবো না।
এখন টা আসলে কি কত সংখ্যক হবে? টা ছিল আসলে অয়লার পাই নাম্বার আর কি, পাই n নাম্বার, পাই n সংখ্যক। তো আমরা একটু আগে দেখছি। তাহলে এর মান হচ্ছে যে আমি পাই n বসায় দিলাম। কনগ্রুয়েন্ট তাহলে এটা হচ্ছে যে আমার পাই n, ইকুয়াল টু পাই n কনগ্রুয়েন্ট 1, সরি এখানে মড n, সরি মড n। দিস ইজ অয়লার থিওরাম। এখন অয়লার থিওরাম কখন ফার্মের থিওরাম হবে? যদি আমার n টা যদি একটা প্রাইম নাম্বার হয়, ইফ n ইকুয়াল টু যদি আমার p হয়, মানে p ইজ এ প্রাইম নাম্বার, n এর নাম্বারটা হচ্ছে যে প্রাইম নাম্বার হয়, এবং a আর p এর গসাগু যদি কি হয় 1 হয়, তখন আসলে p যদি প্রাইম নাম্বার হয় তাহলে পাই p এর মান কত? p মাইনাস 1 সংখ্যক। তো দ্যাট মিনস তখনই আমরা a টু দি পাওয়ার p মাইনাস 1 কনগ্রুয়েন্ট 1 মড p। তো এটা আমরা তাহলে ফার্মের থিওরামটা হচ্ছে স্পেশাল কেস অফ অয়লার থিওরাম। যখনই n টা প্রাইম নাম্বার হবে, p হবে, তখনই সেটা ফার্মের থিওরাম। আর আদারওয়াইজ এটা কিন্তু অয়লার থিওরাম। আশা করি বুঝতে পারছো। আর এরপরে যদি কোনো প্রবলেম থাকে আমাদের একটা সায়েন্সপিডিয়া একটা ফেসবুক গ্রুপ পেজ আছে, ওই পেজের মধ্যে পোস্ট করলে আমি যথাসম্ভব চেষ্টা করব ব্যাপারগুলো বুঝে দেওয়ার জন্য। কমেন্টস করে জানালেও হবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবা।